আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের একটি গল্প, ইস্কাপন বিবির কাটা। গল্পটির প্রথম প্রকাশ জানুয়ারি 2001। প্রচ্ছদ শিল্পী বিজন কর্মকার। গল্পটির লেখক উৎসর্গ করেছেন শ্রীমতী পাপড়ি কুণ্ডু ও শ্রী বাসব নারায়ণ কুণ্ডুকে। তবে গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের একটি গল্প, ইস্কাপন বিবির কাটা। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। 3 দিন টানা বৃষ্টিতে কলকাতা ভেসে যাবার উপক্রম। আজও মনে হচ্ছে বৃষ্টিটা থামবে না, বাড়ি ছেড়ে কেউ বের হতে পারবে না। আজও ভোররাত থেকে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। বাসু সাহেবের প্রাতঃভ্রমণ তাই আজ বন্ধ। বিষে বাজার যেতে পারেনি, গেলেও লাভ ছিল না কিছু, বাজার বসেইনি। ফুটকি তাই আজ খিচুড়ির আয়োজন করেছে, আলু ভাজা, পাঁপড় ভাজা আর অমলেট। ওদের প্রাতরাশ সদ্য সমাপ্ত, কাগজগুলোও নাড়াচাড়া করা শেষ হয়েছে। রানুদেবী আসন্ন শীতের জন্য এখনই একটা প্রস্তুতি নিয়েছেন। তার হাতে নিটিং কাটা। নাতনির জন্য একটা উলের সোয়েটার বুনে চলেছেন। বাসু সাহেবের হাতে একটা ইংরেজি থ্রিলার। কৌশিক কাগজে খেলার পাতাটা শেষ করে বলে ওঠে, এমন বর্ষার দিনে একটা জমাটি গল্প শোনান মামু, রাখুন তো আপনার বইটা। বাসু একটা পেজ মার্ক দিয়ে বইটা টেবিলে নামিয়ে রাখলেন। বলেন, কিসের গল্প এমন বর্ষার দিনে জমবে তা আগে বলো, প্রেমের না ভূতের? সুজাতা বলে, না না, ও দুটোর একটাও নয়। আপনার কোনো পুরানো কেস হিস্ট্রি, অনেক অনেক দিন আগেকার একটা সত্য ঘটনা, যাই বৃষ্টি ভেজা দিনের স্মৃতির উজান পথে আপনাকে একেবারে প্র্যাকটিসের প্রথম যুগে নিয়ে যাবে। আমরাও সেই হারিয়ে যাওয়া অতীতটা আস্বাদন করতে পারব। এমন একটা কেস যা আমাদের অজানা, আর আপনার নিজস্ব স্টাইলে হঠাৎ গল্প থামিয়ে একসময় বলে বসবেন, বলো এবার কে কেন খুনটা করেছে। কৌশিক বলে ওঠে, আমার একটা সাজেশন আছে, মানে সুজাতার প্রস্তাবটার একটা সামান্য মডিফিকেশন। বাসু জানতে চান, সেটা কি জাতীয়? হাইকোর্ট পাড়ায় একটা গুজব চালু আছে শুনেছি যে আপনি কখনো কোনো খুনের মামলায় হারেননি। এই কথাটা কি সত্যি? বাসুর হাত পকেটে চলে গেল, তামাক পাউচের খোঁজে। পাউচ থেকে তামাক বার করতে করতে বললেন, না, সত্যি নয়। একটি মাত্র কেসের কথা মনে পড়ছে যেখানে আমার টেকনিক্যাল ডিফিট হয়নি, মরাল ডিফিট হয়েছিল। কৌশিক বলে, অত প্যাচালো ভাষা বুঝি না, সোজা কথায় বলুন, আপনি যে আসামিটার কেস নিয়ে লড়েছিলেন তা আদৌ গিল্টি হিসেবে চিহ্নিত হয়েছিল কি? ফাঁসির দড়ি থেকেই ঝুলুক অথবা জেল জরিমানা? না, তা অবশ্য মনে পড়ে না। আমি এ পর্যন্ত যেসব মক্কেলের কেস নিয়ে লড়েছি, খুনের মামলায়, তারা কেউই সাজা পায়নি, সবাই বেকসুর খালাস হয়েছিল। তাহলে আপনার মরাল ডিফিট হলো কি করে? সেটাই তো বোঝাতে চাইছিলাম, তুমি রাজি হলে না, বললে তুমি নাকি প্যাচালো ভাষা বোঝো না। সুজাতা আগ বাড়িয়ে বলে, ও কেসটা আমাদের জানা, আপনি একদিন বলেছিলেন সবিস্তারে। বাসু সাহেব একটু অবাক হয়ে বলেন, আমি বলেছিলাম? কই, মনে পড়ছে না তো। হ্যাঁ, একেবারে প্রথম দিনই। প্রথম দিন মানে কিসের প্রথম দিন? আপনার সঙ্গে আমার পরিচয়ের। মনে পড়েছে? বাসু 5 সেকেন্ড চোখ বুজে স্মৃতিচারণ করলেন, তারপর বলে ওঠেন, ও ইয়েস, এতক্ষণে মনে পড়েছে। বিপুলের ড্রয়িং রুমে, সেই তোমরা বসে রিহার্সাল দিচ্ছিলে। কৌশিক বলে,
আমি সেখানে উপস্থিত ছিলাম না নিশ্চয়ই। আমার আদৌ সে কেসটা মনে পড়ছে না। আমাকে অন্তত শোনান। মামিও নিশ্চয়ই সেখানে উপস্থিত ছিলেন না। রানু এতক্ষণে আলোচনায় যোগ দেন। বলেন, না, আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম না ঠিকই, তবে কেসটা আমার জানা। তোমাদের মামা কেস জিতে এমন মনমরা কখনো হয়নি, আর তোমারও তো তা অজানা থাকার কথা নয় কৌশিক। সে ঘটনার কথা তো তুমি তোমার কাটা সিরিজের ট্রায়াল বলে লিখেছও, নাকচম্পায়। কৌশিক বলে, এটা হতেই পারে না। লিখলে আমার নিশ্চয়ই মনে থাকতো। বিপুলবাবুর বৈঠকখানায় যখন রিহার্সাল চলছে আমি তখন বাইরে বসেছিলাম। আমি তো তখন সুজাতার ড্রাইভার, সুতরাং আমি কেসটা শুনিনি, লিখিও নি। রানু বলেন, তখন শুনুনি, পরে শুনেছিলে? কারণ নাকচম্পা যখন সিনেমা হয় তখন আমি তা দেখেছিলাম। কি নাম হয়েছিল মনে নেই। সুজাতা বলে, আমার মনে আছে। রূপালী পর্দায় নাকচম্পা হয়ে যায়। যদি জানতেম। হ্যাঁ, যদি জানতেম। আমার স্পষ্ট মনে আছে ঘটনাটা। কৌশিক বলে, তাহলে সেটা আমার লেখা নয়। যিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনি ঢুকিয়েছেন। মোট কথা, সে কেস হিস্ট্রিটা আমার মনে নেই। বলুন মামু, কেস জিতেও কেন আপনি মনমরা হয়ে পড়লেন? বাসু বললেন, বিস্তারিত বলবো না, কারণ তোমার পাঠক পাঠিকার স্মরণ ক্ষমতা তোমার স্মৃতিশক্তির চেয়ে বেশি, তাই সংক্ষেপে বলছি। একবার এক সদ্য বিধবা তার ভাই এবং পুত্রবধূকে সঙ্গে করে আমার চেম্বারে এসে হাজির। বিরাট জমিদারের বিধবা। স্বামী খুন হয়েছেন সপ্তাহখানেক আগে। তখনও শ্রাদ্ধ শান্তি মেটেনি, আর পুলিশে অশৌচ অবস্থায় ধরে নিয়ে গেছে তার একমাত্র পুত্রকেই, বাপকে খুন করার চার্জে। মৃত ভদ্রলোকের একটি বন্দুকের লাইসেন্স ছিল, তাতেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। ঘটনাচক্রে ওর ছেলেটি জড়িয়ে পড়েছে, কারণ বৃদ্ধ খুন হয়েছিলেন দ্বিতলে তার শয়নকক্ষে। বাড়িতে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ ছাড়া ছিল চাকর বাকর শ্রেণীর লোক। রাত তখন 11টা। বন্দুকের শব্দ শুনে সবাই দ্বিতলে ছুটে আসে। সে সময় ঘরে পিতা পুত্র ছাড়া আর কেউ ছিল বলে প্রমাণ করা যাচ্ছে না। ঠাকুর চাকরেরা তাদের জবানবন্দিতে স্বীকার করেছে যে কর্তাবাবুর সঙ্গে ছোট কর্তার কী নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছিল। বিধবার বক্তব্য, তার পুত্র এমন কাজ করতেই পারে না, করার কোনো হেতুও সত্যিই নেই। ওদের একমাত্র পুত্রটি তার মৃত স্বামীর ওয়ারিশ, সে কেন বাপকে খুন করবে? কৌশিক জানতে চায়, আসামির কি বক্তব্য? তার কোনো অ্যালিবাই ছিল? না, ছিল না। সে স্বীকার করেছিল যে দুর্ঘটনার সময় সে ঘরের ভিতর ছিল, কিন্তু তার জবানবন্দি অনুসারে সে তার বাবার ঘরে ঢোকার আগেই কেউ একজন অচেনা লোক তার শয়নকক্ষে উপস্থিত ছিল। ও নিজের ঘরে ঢোকার আগেই লোকটা আলমারির পিছনে আত্মগোপন করে। ও কথাও সে স্বীকার করেছে যে বাপের সঙ্গে তার একটা কথা কাটাকাটি হয়েছিল। মনোমালিন্যের হেতুটা কি তা সে সবিস্তারে জানিয়েছিল। ইনফ্যাক্ট মৃতের স্ত্রী এবং পুত্রবধূর জবানবন্দি থেকেও তথ্যটা প্রতিষ্ঠিত হয়। ব্যাপারটা সামান্য। ছেলেটি সস্ত্রীক দেশ দেখার অছিলায় বিলাত বেড়াতে যেতে চাইছিল। তার বাবা তাতে রাজি হচ্ছিলেন না। ওদের অর্থের অভাব নেই। জমিদারের একমাত্র পুত্র যদি সস্ত্রীক বিদেশ ভ্রমণে কয়েক লক্ষ টাকা ওড়ায়, তাতে কিছু আসে যায় না। কিন্তু জমিদার মশাই এই অহৈতুকী অর্থ ব্যয়ে স্বীকৃত হচ্ছিলেন না। হঠাৎ আলমারির ওপাশ থেকে কেউ ফায়ার করে। বৃদ্ধ বুকে গুলির আঘাত খেয়ে লুটিয়ে পড়েন। ছেলে বাপের দিকেই ছুটে আসে, কিন্তু সে টের পায় আলমারির ওপাশ থেকে আত্মগোপনকারী আততায়ী বন্দুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বাথরুমের দরজা খুলে ছুটে বেরিয়ে যায়। লোকটাকে সে দেখেছে, মাঝবয়সী একজন পুরুষ, খেটো ধুতি পরা, গায়ে তার কালো আলোয়ান জড়ানো ছিল। যেহেতু পিছন থেকে দেখেছে, তাই তার দৈহিক বর্ণনা সে প্রায় কিছুই দিতে পারেনি। লোকটার পিছনে ধাওয়া না করে সে বাপের দিকে এগিয়ে আসে। কৌশিক জানতে চায়, আর কেউ তাকে দেখেনি? দেখেছে বাড়ির দারোয়ান। রাত 11টার সময় সে বাগানের গেটে বল্লম হাতে পাহারা দিচ্ছিল। জমিদার মশাইয়ের শোবার ঘর থেকে বন্দুকের শব্দ শুনে সে ছুটে আসে। সদর দরজা খোলাই ছিল। সিঁড়ি দিয়ে সে উপরে উঠে আসে।
বড়কর্তার ঘরে ঢুকে দেখে গৃহস্বামী গুলিবিদ্ধ অবস্থায় চিত হয়ে পড়ে আছেন। মেঝের অনেকটা অংশ রক্তে ভেসে যাচ্ছে। ছোট সাহেব ঝুঁকে পড়ে বড়কর্তার নাড়িটা দেখছেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে সে কাউকে দেখতে পায়নি। বাড়ির আর সবাই তখন একতলায়। দারোয়ানের চিৎকারে সবাই হুড়মুড়িয়ে দ্বিতলে উঠে আসে। দারোয়ানের লক্ষ্য হয় যে সাহেবের বাথরুমের দরজাটা খোলা। সে চট করে সে ঘরে ঢুকে দেখে যে বাথরুমের পিছন দিকে যে ম্যাথর খাটার স্পাইরাল সিঁড়িটা আছে সেটা পেয়ে একজন বেগানা লোক খুব তাড়াতাড়ি নেমে পালাচ্ছে। দারোয়ান চিৎকার করে ওঠে, রুক যাও, রুক যাও। লোকটা শোনে না। স্পাইরাল সিঁড়ি বেয়ে সে নিচে নামতে থাকে। লোকটার মুখ সে দেখতে পায়নি, কিন্তু তার পরনে ছিল ধুতি, গায়ে কালো চাদর জড়ানো। দারোয়ান ছুটে চলে আসে ঘরের ভিতরে, বন্দুকটা তুলে নেয়। আবার স্নান ঘরে ফিরে এসে পিছনের দরজা দিয়ে দেখে লোকটা ততক্ষণে বাগানটা পার হয়ে গেছে। বাগানের পিছন দিকের পাঁচিল টপকাচ্ছে। বন্দুকটা ছিল ডবল ব্যারেল 303 শিকারের বন্দুক। তাতে দ্বিতীয় একটা টোটা ভরাই ছিল। দারোয়ান তৎক্ষণাৎ ফায়ার করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। খনিটা পাঁচিল টপকিয়ে ওদিকের রাস্তায় লাফিয়ে নামে। এই হলো মোটামুটি কেস। তা বিধবার স্বনির্বন্ধ অনুরোধে আমি কেসটা নিয়েছিলাম। হাজতে গিয়ে আসামির সঙ্গে দেখা করি। সে ওই একই কথা বলে যায়। তার মা যে কথা বলেছিল, প্রসিকিউশন জমিদার পুত্রকে অ্যারেস্ট করেছিল বটে, কিন্তু হত্যার কোনো মোটিভ দেখাতে পারেনি। কৌশিক আবার প্রশ্ন করে, দ্বিতীয়বার ফায়ারিংয়ের শব্দ বাড়ির অন্য কেউ শুনেছিল? হ্যাঁ, সদ্য বিধবা এবং পুত্রবধূ দুজনেই তাদের সাক্ষ্যে সে কথা স্বীকার করেন। শুধু তাই নয়, বিধবা তার এজাহারে বলেন যে তিনি যখন একতলা থেকে উঠে এসে ঘরে ঢুকছেন তখন দেখতে পান দারোয়ান মোহন থাপা বন্দুকটা উঁচিয়ে নিয়ে বাথরুমের দিকে ছুটে যাচ্ছে। তখনও তিনি জানেন না ঘরের ভিতরে কি কাণ্ড হয়েছে। হঠাৎ দেখতে পেয়ে তিনি তার মৃত স্বামীর দিকে ছুটে আসেন, কিন্তু বাথরুমের ভিতর দ্বিতীয়বার একটা ফায়ারিংয়ের শব্দ তিনি স্পষ্ট শুনতে পেয়েছিলেন। আসামির স্ত্রী অকুস্থলে পৌঁছেছিল আরও মিনিট খানেকের পরে। সে নিচে রান্নাঘর থেকে প্রথমবারের ফায়ারিংয়ের শব্দ শোনে, দারোয়ানের চিৎকারও শোনে। শাশুড়িকে ছুটে দোতলায় উঠতে দেখে। তারপর কোনো কিছু বুঝতে না পেরে সেও ছুটে যায়। সে যখন সিঁড়ির ল্যান্ডিংয়ে, তখন দ্বিতীয়বার একটা ফায়ারিংয়ের শব্দ শোনে। অথচ বাড়ির ঠাকুর চাকর এবং ঝি ঠিকমতো বলতে পারেনি যে তারা পরপর দুটো ফায়ারিংয়ের শব্দ শুনেছে। পুলিশ এসে পৌঁছায় ঘণ্টাখানেক পরে। জমিদার মশাই অনেক আগেই মারা গেছেন। পুলিশ সকলের জবানবন্দি নেয়। পুলিশি তদন্তে দেখা যায় বন্দুকে শুধু দারোয়ানের ফিঙ্গারপ্রিন্ট আছে, আসামির নেই। দ্বিতীয় কোনো আঙ্গুলের ছাপ অর্থাৎ আততায়ীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তবে দারোয়ান নির্দিষ্ট স্থানে পাঁচিলে একটা গুলি আবিষ্কৃত হয়। নিঃসন্দেহে সেটা ওই বন্দুক থেকে নিক্ষিপ্ত বুলেট। কৌশিক আবার জানতে চায়, পুলিশ অন্য কোনো সম্ভাব্য খুনিকে চিহ্নিত করতে পারেনি? না, তবে জমিদার মশাই ছিলেন অত্যাচারী। অনেকের ভিটেমাটি উচ্ছেদ করেছেন। তার অসংখ্য শত্রু ছিল। পাশের জমিদারের সঙ্গে জমিজমা সংক্রান্ত তার একটা বিরাট মামলা চলছিল বহুদিন ধরেই। লোয়ার কোর্টে হেরে সে মামলা তখন হাইকোর্টে। ওই প্রতিবেশী জমিদারটি ধোয়া তুলসী পাতা ছিলেন না। তার কুকীর্তিও পর্বত প্রমাণ। কিন্তু তিনি কোনো প্রফেশনাল মার্ডারারকে নিযুক্ত করেছেন এমন তথ্যও প্রমাণ করা যায়নি। নিহত জমিদার মশাইয়ের চরিত্র ভালো ছিল না, একথা আগেই বলেছি। তার একটা বাগান বাড়ি ছিল, তাতে একজন রক্ষিতাও থাকত। মাঝে মাঝে জমিদার মশাই সেই বাগান বাড়িতে রাত কাটাতে যেতেন। প্রত্যহ সন্ধ্যায় প্রচুর মদ্যপানও করতেন বাড়িতে এবং বাগান বাড়িতে। বেশ কিছু সন্দেহজনক চরিত্রের ইয়ারদোস্তও ছিল তার। শেষ পর্যন্ত আসামি বেকসুর খালাস হয়ে গেল? তা গেল। তাহলে আপনার মরাল ডিফিটটা হলো কিভাবে? কেস ডিসমিস হবার পরে। মামলা জিতে ছেলেটি এক হাঁড়ি মিষ্টি নিয়ে আমার ফি মেটাতে এলো, কিন্তু আমার ন্যায্য ফিটা আমি নিতে পারলাম না কৌশিক। কেন? আনন্দের উচ্ছ্বাসে সে আমার কাছে রুদ্ধদ্বার কক্ষে আদ্যপান্ত স্বীকার করে বসল। খুনটা সে নিজে হাতেই করেছে। বাপকে, দারোয়ান মোহন থাপাকে সে মোটা বকশিস দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল।
ওর মা এবং স্ত্রীও সজ্ঞানে আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিয়ে গেছেন। কিন্তু কেন? হত্যার উদ্দেশ্যটা কি? ওর বাবা মত্তাবস্থায় পুত্রবধূর শ্লীলতাহানি করেছিল ওর মায়ের সামনেই। সেই ব্যাপারে বাপের সঙ্গে একটা ফয়সালা করতে গিয়েছিল সে। উত্তেজনার মুহূর্তে সে বন্দুকটা তুলে নিয়ে নিজের হাতে বাপকে গুলি করে। মিনিট খানেক কেউ কথা বলতে পারে না। বাসুই বলেন, আমি 3-4 দিন এমন অশান্তির ভিতর কাটিয়েছি যে বলার নয়। আসামি আমার ক্লায়েন্ট, সে আমার কাছে যে স্বীকারোক্তি করেছে তা প্রিভিলেজড কমিউনিকেশন, যদিও সেটা আমি জানতে পারি কেস জিতে যাবার পরে। শেষ পর্যন্ত আমি আমার সিনিয়রের কাছে সবটা খুলে বলি। আপনার সিনিয়র মানে ব্যারিস্টার একে রে? হ্যাঁ, তখনও তিনি রিটায়ার করেননি। তার কাছে পরামর্শ চাই এখন আমার কি করা উচিত। তিনি সংক্ষেপে বলেছিলেন, নাথিং, হোয়াট ক্যান বি কিউড মাস্ট বি এন্ডিওর্ড। রানী বলেন, মনে আছে আমার সে দিনগুলোর কথা। তোমাদের মামুর প্রায় 7 দিন লেগেছিল ধাক্কাটা সামলে উঠতে। সুজাতা বলে, এত বিস্তারিত নয়, তবে এই গল্পটা আপনি সেদিন বলেছিলেন সেই আমাদের রিহার্সালের ঘরে। সেটা তুমি নাকচম্পায় লিখিয়েওছিলে কৌশিক। কৌশিক দৃঢ় প্রতিবাদ করে, হতেই পারে না, বই খুলে দেখাও। সুজাতা বলে, তা সে যাই হোক, এটা আমাদের জানা গল্প। আর তাছাড়া আমি তো জাতীয় কেস শুনতে চাই না। আমি শুনতে চাইছিলাম আপনার জীবনে এমন কোনো কেস হয়েছে কি না যেখানে আপনি জ্ঞাতসারে প্রকৃত অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ দিয়েছেন, খুনিকে চিহ্নিত করেও পুলিশে জানাননি। এই কেসটা তো তাই। না, টেকনিক্যালি নয়। এ কেসে আপনি অপরাধীকে শনাক্ত করেছেন মামলা শেষ হয়ে যাবার পর, সে বেকসুর খালাস হয়ে যাবার পরে। দ্বিতীয়ত, এই কেসটা তো আপনি নিজেই ডিটেক্ট করেননি। কেস মিটে যাবার পরে আসামি আপনাকে নিজেই জানিয়েছিল। আমি জানতে চাই, এমন কেস কি কখনো হয়েছে যে মামলা মিটে যাবার আগেই আপনি খুনিকে শনাক্ত করেছেন অথচ তাকে ধরিয়ে দেননি? না, সেটা এথিক্যালি সম্ভবপর নয়। অ্যাজ অ্যান অফিসার অব দ্য হাইকোর্ট সেটা আমি পারি না। রানী বলেন, এথিক্স বুঝি না, কিন্তু অমন কাণ্ডও তুমি একাধিকবার করেছ। একাধিকবার? কি বলছো রানু? রানু নিটিং কাটা তার কোলে নামিয়ে রাখেন। বলেন, একটু আগে তুমি বলেছিলে না যে কাটা সিরিজের পাঠক পাঠিকার স্মৃতিশক্তি কৌশিকের চেয়ে বেশি? তা আমি বাপু এই পাঠক পাঠিকার দলে। আমি অনেক কিছু পারি না, তার মধ্যে একটা হচ্ছে অতীতকে ভুলতেও পারি না। তুমি রবিকে অপরাধী জেনেও পুলিশে ধরিয়ে দাওনি, মনে পড়ে? রবি? কোন রবি? ঘড়ির কাটার রবি, লটারি জেতা ইন্সপেক্টর রবি, যে কেসের শেষে তুমি বলেছিলে কারণ রবি জানে যে আমি জানি যে রবি জানে যে আমি জানি। কি স্যার, মনে পড়েছে? বাসু লজ্জা পেয়ে বলেন, ওটা একটা এক্সেপশন। কৌশিক বলে, কিন্তু মামি যে বললেন একাধিক কেস। রানী বলেন, হ্যাঁ, আরও একটা কেসের কথা আমার মনে আছে। সেটা অনেক অনেক দিন আগেকার কথা। ইনফ্যাক্ট তখনও আমাদের বিয়েই হয়নি। কেসটা সেই হিসেবে আমার কাছে হেয়ারসে, তোমাদের মামার কাছেই শোনা, এমনি এক বাদলা দিনে। বাসু অনেকক্ষণ চিন্তা করে বললেন, নো, আই ডোন্ট রিমেম্বার, বাট আই ডু। নিটিংয়ের কাটা দুটো তুলে নিয়ে বললেন রানু, কোন কেস, একটু ক্লু দাও। সেই ইস্কাপন বিবির নিরুদ্দেশ হয়ে যাওয়া। আস্তে আস্তে যেন বিস্মৃতির একটা জবনিকা সরে গেল ওর চোখের সামনে থেকে। হেসে বললেন, ইয়েস, নাও আই রিমেম্বার, ইস্কাপনের বিবির কাটা। সুজাতা কৌশিক দুজনে একযোগে আক্রমণ করে বসে, তাহলে সেই গল্পটাই বলুন মামু। বাসুর পাইপটা নিভে গিয়েছিল, সেটা আবার ধরিয়ে নেন। এদিকে বৃষ্টিটাও ঝেঁপে নামল আবার। সেটা সম্ভবত প্রাক স্বাধীনতা যুগের কথা। না, ভুল হলো। ভারত তখন সদ্য স্বাধীন। মহাত্মাজি যেবার শহীদ হয়ে যান। বাসু সবে ফিরে এসেছেন বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে।
রে সাহেবের জুনিয়র হিসেবে সবে কাজ শুরু করেছেন। রানীদেবীর সঙ্গে তখনও তার আলাপই হয়নি। রে সাহেবের চেম্বারটা ছিল ধর্মতলায়। তিনি সে আমলে কলকাতা বারের সবচেয়ে পসারওয়ালা ক্রিমিনাল সাইড ব্যারিস্টার। রে সাহেবের চেম্বারে 4খানি ঘর। গর্ভগৃহে রে সাহেবের চেম্বার, তার সংলগ্ন ল লাইব্রেরি, সামনের দিকে ল অফিস। 4-5 জন জুনিয়র সেখানে কাজ করেন। তার মধ্যে প্রধান হচ্ছেন ওই তরুণ বয়স্ক ব্যারিস্টার প্রসন্ন কুমার। একপাশে স্টেনোটাইপিস্ট ক্রমাগত টাইপ করে চলে, ডাক পড়লে ভিতরে যায় ডিটেকশন নিতে। একেবারে সামনের দিকে রিসেপশন রুম বা প্রতীক্ষাগার। মক্কেলরা সেখানে অপেক্ষা করে। একে একে এদের ডাক পড়ে ভিতরে। রে সাহেব কেস হিস্ট্রি শোনেন। মক্কেলের ভিড় দেখলে কখনো বা জুনিয়রদের মধ্যে মক্কেলদের বন্টন করে দেন। তারাই জবানবন্দি নেয়। সুবিধামতো রে সাহেবের কাছে খাতাপত্র দাখিল করে। একদিন সকালে রে সাহেবের সঙ্গে দেখা করতে এলেন একজন সুদর্শন যুবা পুরুষ। দেখলি বোঝা যায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পরনে 3 পিস গ্রে রঙের স্যুট, বয়স আন্দাজ 30-32, টকটকে ফর্সা গায়ের রং, মাথার চুল ব্যাকব্রাশ করা, গোফতারি কামানো। মুহুরীবাবুকে একটা আইভরি ফিনিশড ভিজিটিং কার্ড দিয়ে বললেন তিনি ব্যারিস্টার সাহেবের সাক্ষাৎ প্রার্থী। মুহুরীবাবু তাকে বসিয়ে রেখে ভিতরে খবর দিতে গেল। একটু পরেই রে সাহেবের খাস বেয়ারা এসে তাকে ভিতরে ডেকে নিয়ে যায়। প্রসন্নকুমার দেখলেন ভদ্রলোক খুবই বিচলিত। তার হাতে একটা পোর্টম্যান্টো ব্যাগ। একটু পরেই রে সাহেবের পিয়ন এসে ওকে ডেকে নিয়ে গেল। উনি ভিতরে যেতেই রে সাহেব বললেন, বসো, এর সঙ্গে আলাপ করিয়ে দিই। এর নাম মিস্টার সুরেশচন্দ্র চৌধুরী। ইনি একটা মার্ডার কেসে আমাকে এঙ্গেজ করতে চান। কথা বলতে বলতে রে সাহেব সেই আইভরি ফিনিশড ভিজিটিং কার্ডখানা বাড়িয়ে ধরেন বাসু সাহেবের দিকে। বাসু এক নজর দেখে নিয়ে সেটা টেবিলে নামিয়ে রেখে দিলেন। রে সাহেব তার চেয়ারে হেলান দিয়ে বললেন, মিস্টার চৌধুরী, এ আমার জুনিয়র PK বাসু, বার অ্যাট ল। নাও স্টার্ট টকিং। বলুন কেস হিস্ট্রিটা। সুরেশচন্দ্র নড়েচড়ে বসলেন। ইতস্তত করে বললেন, স্যার, কেসটা আমার তরফে নিতান্ত কনফিডেন্সিয়াল। আমি শুধু আপনাকেই তা জানাতে এসেছি। রে সাহেব তার পাইপটা ধরাতে ধরাতে বললেন, আপনার এই প্রশ্নের জবাব তো আগেই দিয়েছি মিস্টার চৌধুরী। ইনি আমার জুনিয়র, আমার অ্যাসিস্ট্যান্ট। আমাকে যা বলবেন তা আমি ওকে বলতে বাধ্য হব। আমার হয়ে সে নিজেই কেসটার প্রাথমিক তদন্ত করবে। আমাকে যা বলবেন তা ওর সামনেই বলতে হবে। তবু আগন্তুক নীরব হয়ে নখ খুঁড়তে থাকেন। রে সাহেব ওর ভিজিটিং কার্ডটা তার দিকে বাড়িয়ে ধরে বলেন, আমাকে এঙ্গেজ করলে আমার শর্তেই তা করতে হবে। আপনার তাতে আপত্তি থাকলে আই এম সরি। অন্য কোনো লিগ্যাল অ্যাডভাইজারের সন্ধানে আপনাকে উদ্যোগী হতে হবে। সুরেশচন্দ্র মনস্থির করে বললেন, না স্যার, পারলে আপনি আমাকে বাঁচাতে পারবেন। বেশ, আমি আপনাদের দুজনের সামনেই সব কথা খুলে বলবো, কিন্তু কথা দিন, আমার সব কথা শোনার পর যদি আপনি কেসটা না নেন তাহলে আমার এসব কথা গোপন থাকবে। রে সাহেব এক মুখ ধোয়া ছেড়ে বললেন, আপনার বোধহয় ইতিপূর্বে কোনো লয়ারের সঙ্গে কারবার করার দুর্ভাগ্য হয়নি, তাই নয়? আজ্ঞে, আপনি যে কথা বললেন তা তো রুডিমেন্টারি লিগ্যাল এথিক্স। আপনার কেস আমি নিই বা না নিই, কেস হিস্ট্রি যদি আমি শুনি তবে সেটা সম্পূর্ণ গোপন থাকবে। এ বিষয়ে নতুন করে প্রতিশ্রুতি দেবার কি আছে? আইদার স্টেট ইউর কেস অর কুইট। রে সাহেবের ছিল এইরকম কাটা কাটা কথা। শুনলে প্রথমে মনে হতো ভদ্রলোক খুব রূঢ়। বাস্তবে তিনি ফালতু কথা একদম বরদাস্ত করতেন না। ক্ষুরোদার বুদ্ধির মাটির মানুষ তিনি। সুরেশচন্দ্র বোধহয় সেটা প্রণিধান করলেন। তার কেসটা সবিস্তারে বলতে শুরু করেন। খুন হয়েছেন একজন পৌর জমিদার, জনার্দন জানা, বর্ধমানের জমিদার। হত্যাকাণ্ডটা ঘটেছে দিন 2 আগে জনার্দনের নিজের বাগান বাড়িতে সন্ধ্যা রাত্রে। ঘটনাচক্রে জড়িয়ে পড়েছেন শশীমুখী দেবী নামে একজন ভদ্রমহিলা, যার তরফে সুরেশচন্দ্র রে সাহেবকে অগ্রিম রিটেন করতে চান। রে সাহেব বিবৃতিতে বাধা দিয়ে বলেন,
ওই শশীমুখী দেবীটি আপনার কে হন? সুরেশচন্দ্র একটু রাঙিয়ে উঠে বললেন, আগে না, আমার কেউ হন না, জাস্ট পরিচিত। ও, তাহলে তার তরফে হঠাৎ এভাবে পরিত মরি করে আমার কাছে ছুটে এসেছেন কেন? বাহ, একটি অসহায় যুবতী। যুবতী? অবিবাহিতা? আজ্ঞে। বয়স কত হবে? 16 থেকে 18? আগে না, আমার চেয়ে বছর 5 ছোট হতে পারে। তার এক্স্যাক্ট বয়সটা আমার জানা নেই, আন্দাজে বলছি। আপনার এক্স্যাক্ট বয়সও আমার জানা নেই, আন্দাজে বলছি বছর 30। আন্দাজটা মোটামুটি সঠিক হলে শশীমুখীর বয়স বর্তমানে 25। কেমন? তাই হবে মনে হয়। রে সাহেব সোজা হয়ে বসলেন, বলেন, দেখুন মশাই, ঝেড়ে কাশতে যে অসমর্থ তার কেস আমি নিই না। আপনি মনস্থির করুন, আমাকে রিটেন করতে চান তো? না হলে এই বিপদে এভাবে আপনার কাছে ছুটে আসবো কেন? আরে মশাই, সেটাই তো আমার জিজ্ঞাস্য। যেভাবে আপনি আমার কাছে ছুটে এসেছেন তা থেকে ডিডিউস করছি যে শশীমুখী দেবী একটি সুন্দরী মহিলা, আপনি যাকে ভালোবাসেন এবং সে রাজি হলে তাকে বিবাহ করতেও সম্মত। তা সে কথা যদি আমার কাছে খোলাখুলি স্বীকার করতে না পারেন তাহলে আমি কিভাবে কেসটা হাতে নিই? সুরেশচন্দ্র অধপতন হলেন, আবার 2-1টি মুহূর্ত চিন্তা করে নিয়ে বললেন, আমি কি সেসব কথা অস্বীকার করেছি? করেননি, কিন্তু আপনি তো উইটনেস ফর দ্য প্রসিকিউশন নন যে ক্রমাগত আপনার পেটে খোঁচা মেরে মেরে আমাকে প্রকৃত কথাটা জেনে নিতে হবে। তা বেশ, ওই শশীমুখীর সঙ্গে আপনার কতদিনের আলাপ? সে কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে না? না করলে কেন করছে না? আপত্তিটা কার? শশীমুখী না তার অভিভাবকের? আবার বিহ্বল হয়ে সুরেশচন্দ্র বলে ওঠেন, মার্ডার কেসের সঙ্গে এসব প্রশ্ন কি রেলিভেন্ট? রে সাহেব স্পষ্টই বিরক্ত, বললেন, কিছু মনে করবেন না সুরেশবাবু, আপনি কাইন্ডলি আমার এই তরুণ বয়স্ক সাগরেদটির সঙ্গে পাশের লাইব্রেরি রুমে চলে যান। আমি লোকটা বড়ই অধৈর্য, এভাবে খোঁচা মেরে মেরে ক্লায়েন্টের বক্তব্য শোনা আমার ধাতে নেই। তার চেয়ে এই ভালো, ও আপনার কাছ থেকে কেস হিস্ট্রিটা প্রথমে শুনবে, তারপর ওর মুখ থেকে আমি বরং সেটা শুনে নেব। যথেষ্ট আকর্ষণীয় মনে হলে কেসটা আমি নেব, শশীমুখীকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আপনার রিটেইনার গ্রহণ করব, তবে শশীমুখীর তরফে। সুরেশ বলেন, সে তো একই কথা। আগে না, মোটেই এক কথা নয়। আমি টাকাটা নিচ্ছি আপনার কাছ থেকে শশীমুখীর তরফে, অর্থাৎ আমার ক্লায়েন্ট হবে শশীমুখী, আপনি নন। বুঝেছেন? আর সবটা ইতিহাস শুনে যদি আমার মনে হয় শশীমুখী বাস্তবে অপরাধী, অথবা যদি মনে হয় কেসটা যথেষ্ট ইন্টারেস্টিং নয়, তাহলে আপনার প্রস্তাব আমি গ্রহণ করব না। সেক্ষেত্রে 100 নয়, 200% গ্যারেন্টি দিয়ে রাখছি যে আপনার প্রেম কাহিনী এই 4 দেয়ালের বাইরে যাবে না। অ্যাম আই ক্লিয়ার? সুরেশচন্দ্র বলেন, আগে হ্যাঁ, আমি তাতেই রাজি। আমি শশীর তরফে আপনাকে এমপ্লয় করব, অর্থাৎ কেসটা যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে সেক্ষেত্রে আমি শশীমুখীকেই রক্ষা করব, আপনাকে নয়। কেমন তো? আগে হ্যাঁ, আমি ওই খুন জখমের ধারে কাছে নেই। ভেরি গুড। এবার তাহলে ওর সঙ্গে পাশের ঘরে চলে যান। প্রসন্ন, তুমি ওকে লাইব্রেরি রুমে নিয়ে যাও, চাটা খাওয়াও, কেস হিস্ট্রিটা বিস্তারিত শোনো, কাল সকালে না হয় আমাকে সবটা জানিও। বাসু অবাক হয়ে বলে ওঠেন, কাল সকালে স্যার? আমার তাই অনুমান। একটা দিন আর একটা রাত তোমার কেটে যাবে মিস্টার চৌধুরীর পেটে ক্রমাগত বোমা মেরে মেরে গোটা কেসটা উদ্ধার করতে। তুমি তো জানোই, ক্লায়েন্টের বিষয়ে সব কথা না জেনে আমি কোনো কেস হাতে নিই না। সো প্লিজ এক্সকিউজ মি মিস্টার চৌধুরী, আপনি পাশের ঘরে গিয়ে ওকে জবানবন্দিটা দিয়ে ফেলুন। আমি বরং দেখি নেক্সট ক্লায়েন্ট কে আছে। সুরেশচন্দ্র নিজে না হলেও তার পিতৃদেব আচার্য জগনানন্দ চৌধুরী একজন স্বনামধন্য ব্যক্তি, আদি ব্রাহ্ম সমাজের একজন একনিষ্ঠ নেতা। তার পিতামহ ছিলেন ইংরেজ আমলের একজন নামী স্টিভাডোর। জাহাজের ব্যবসায় অগাধ সম্পত্তি সঞ্চয় করে যান। সে সম্পত্তির পরিমাণ এত বেশি যে
তার অধস্তন 3 পুরুষ ঘোড়ার খুঁড়ে খুঁড়ে অথবা মকারান্ত মালের বেসাতি করে তা শেষ করতে পারতেন না। জগদানন্দের পিতৃদেব সে চেষ্টা করেও ছিলেন। অশ্বক্ষুরে এবং মকারান্ত অন্যান্য দ্রব্যের নিতান্ত ব্যবহারে অল্প বয়সী লিভারটি পচিয়ে ফেলেন। তার বিধবা স্ত্রী জগনানন্দের জননী কিন্তু ছিলেন অদ্ভুত দৃঢ়চেতা মহিলা, ব্রাহ্ম সমাজের অলোকপ্রাপ্তা। সে আমলের বেথুনে পড়া গ্রাজুয়েট। অকাল বৈধব্যে তিনি দিশেহারা হয়ে পড়েননি। 2 পক্ষপুটে একমাত্র সন্তানটিকে ব্রাহ্ম সমাজের কঠোরতার মধ্যে মানুষ করে তোলেন। জগনানন্দ ইতিহাস এবং দর্শনে দুবার ফার্স্ট ক্লাস পেয়ে MA পাশ করেন। স্যার আশুতোষের স্নেহধন্য হয়ে পড়েন। প্রথম জীবনে অধ্যাপনা করতেন, শেষ জীবনে কলেজের অধ্যক্ষ হয়ে ওঠেন। তারও একটি মাত্র সন্তান, ওই সুরেশচন্দ্র। সে কিন্তু পিতামহের রক্তের প্রভাবেই পড়ে যায়। উচ্ছন্নে যায়নি অবশ্য, কিন্তু পড়াশোনায় তার মন ছিল না। কোনো ক্রমে পাশ কোর্সে BA ডিগ্রিটা নিয়ে সে ব্যবসার দিকে ঝুঁকল। জগদানন্দের ঘোরতর আপত্তি ছিল। ব্যবসায় বৃত্তিটার জন্য নয়, তার প্রকারভেদে। সুরেশচন্দ্র ছায়াছবির জগতে নাক গলালেন। সে আমলে নিউ থিয়েটার্সের দারুণ রমরমা। প্রমথেশ সাইগল তখন বাজার গরম করে আছেন। সঙ্গীত জগতে HMV একচ্ছত্র অধিপতি। সেখানেও পঙ্কজ মল্লিক, সাইগল, লালচাঁদ বড়াল, কানাকেষ্টর কদর। সুরেশচন্দ্র অবশ্য অভিনেতা বা সঙ্গীত কেশরী হতে চাননি, চেয়েছিলেন প্রডিউসার হতে। পরিচালনাও নয়, প্রযোজনা। জগদানন্দের ঘোরতর আপত্তি ধোপে টিকল না। তার মূল হেতু, জগদানন্দের জননী তার একমাত্র নাতনিটির জন্য একগোছা কোম্পানির কাগজ রেখে সাধনোচিত ধামের প্রয়াতা হয়েছিলেন। সুরেশ তারই জোরে নামল সিনেমার ব্যবসায়। পিতাপুত্রে মতান্তর হল, ক্রমে মনান্তর। সুরেশচন্দ্র টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একটা পাশাবাড়ি ভাড়া করে উঠে এসেছিলেন। জগদানন্দ তাকে ত্যায্যপুত্র করেননি স্ত্রীর মুখ চেয়ে, কিন্তু সেদিন থেকে তার একমাত্র পুত্রটির আর মুখদর্শনও করতেন না। এহেন সুরেশচন্দ্র একদিন পঙ্কের মাঝখানে আবিষ্কার করে বসলেন একটি শতদল পদ্ম, শশীমুখী। সে তখন এক বাইজির হেফাজতে কন্যার মতো পালিত হচ্ছে। বাগবাজারে এক ধনী বন্ধুর বাড়িতে গানের জলসায় 4 চক্ষুর প্রথম মিলন। সে আজ 8 বছর আগেকার কথা। শশীমুখী তখন সপ্তদর্শী। সুরেশচন্দ্রের বয়স 22। কলেজ থেকে সদ্য পাশ, তখনও সে ব্যবসায় নামেনি। শশীমুখীর গান শুনে একেবারে বাওড়া হয়ে গেল সুরেশ। তার যাতায়াত শুরু হলো বাইজির আস্তানায়। একান্ত নিষ্ঠায় কি না হয়। ক্রমে একদিন আলাপ হলো মেয়েটির সঙ্গে। ঘনিষ্ঠ আলাপ নয়, বাইজি এ বিষয়ে অত্যন্ত সতর্ক। মাস 6 ঘোরাঘুরি করার পর সুরেশচন্দ্র বাইজির কাছে প্রস্তাব রাখল। সে শশীমুখীর একটি লং প্লেয়িং রেকর্ড বানাতে চায়। HMV থেকেই যাবতীয় খরচ খরচা সে মিটাবে। বাইজি কস্তুরীবাই প্রৌঢ়া, লখনৌ ঘরানার। তবে সে কলকাতারই পাকাপাকি বাসিন্দা। অনেক ঘাটে জল খেয়েছে সে। বড়লোকের বাড়ির এইসব কাপ্তেন বাবুদের চিনতে তার বাকি নেই। বছর ঘুরে গেল কস্তুরীবাইয়ের বিশ্বাস উৎপাদন করতে। বাইজি সমঝে নিল বাবুটির কোনো বেলেল্লাপনা নেই, কোনো কুমতলবও নেই। সত্যি সে ওর পালিতা কন্যার কিছু গান রেকর্ড করতে চায়। শেষ পর্যন্ত রাজি হয়ে গেল বাইজি। ওরা দুজনেই যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছে, এটা অভিজ্ঞ বাইজির নজর এড়ায়নি। কিন্তু সে বুঝে উঠতে পারেনি যে বাইজি তার পালিতা কন্যাকে বিবাহ করতে উদ্গ্রীব, রক্ষিতা হিসেবে পুষতে নয়। বাইজি বাড়ি বিবাহ করা সে যুগে ছিল প্রায় অবিশ্বাস্য ব্যাপার। শশীমুখীর গান রেকর্ড হলো, শশীমুখীর রেকর্ড বার হলো, কিন্তু বাজারে কাটল না। খালি গলায় তার স্বর যতটা সুমিষ্ট লাগে, যান্ত্রিক পদ্ধতিতে তাকে বন্দি করলে তার মিষ্টতা আর থাকে না। কি আশ্চর্যের কথা! সে আমলে আঙ্গুরবালা, কানন দেবীকে ছাপিয়ে শশীমুখী বাজার দখল করতে পারল না। ইতিমধ্যে পিতা পুত্রে বিচ্ছেদ হয়েছে। সুরেশচন্দ্র বাসাবাড়ি ভাড়া করে টালিগঞ্জে উঠে এসেছে। এভাবেই কেটে গেল কয়েকটা বছর। সুরেশ সিনেমা পাড়ায় ঘোরাঘুরি করে। অনেক শিল্পী, ক্যামেরাম্যান, টেকনিশিয়ানের সঙ্গে তার আলাপ হয়েছে।
দোস্তি হয়েছে, কিন্তু জুৎসই একটা ফিল্ম বানানোর পরিকল্পনা বাস্তবায়িত হতে পারছিল না। অর্থের অভাবে নয়, কাহিনীও সে চয়ন করেছে, কিন্তু জুৎসই একটি নায়িকা জোগাড় করতে পারছে না। কাননবালা, চন্দ্রমুখী আর উমাশশী পুরোপুরি নিউ থিয়েটার্সের কবজায়। সুরেশ নতুন মুখ খুঁজছিল। এই সময় ওর বন্ধু বিশু প্রামাণিক একদিন বুদ্ধি জোগালো। বললে, শশীমুখীকে দিয়ে হয় না? সুরেশ চমকে ওঠে, বলে, শশী? কিন্তু তার গান তো ভালো রেকর্ডিং হলো না। গান নিয়ে কি ধুয়ে পানি খাবি সুরেশ? চন্দ্রমুখী কি গান গায়? আমি তো সিনেমায় অভিনয়ের কথা বলছি। ছবিতে গান থাকলে কাউকে দিয়ে প্লেব্যাকও করানো যাবে, কিন্তু ক্যামেরাতেও যদি ওর ছবি ভালো না আসে, রেকর্ডিং যন্ত্রের মতো। আরে বাবা, চেষ্টা করে দেখতে দোষ কি? আমার দৃঢ় বিশ্বাস এর মুখটা ফটোজেনিক। হাতে পাজি মঙ্গলবার, তুই চেষ্টা করে দেখ না একবার। বিশু প্রামাণিক ক্যামেরাম্যান, তার নিজস্ব একটা ছোট 16mm ক্যামেরাও আছে। কথাটা মনে ধরল সুরেশের। প্রস্তাবটা সে প্রথমে তুলল শশীর কাছে। শশী দারুণ উৎসাহিত হলো, কিন্তু তার আশঙ্কা হলো দিদি হয়তো রাজি হবে না। দিদি বলতে কস্তুরীবাই, বাইজি, যার কাছে ও মানুষ। সুরেশ বন্ধুবর বিশ্বনাথের বয়ানটাই শুনিয়ে দিল শশীকে। আরে বাপু, চেষ্টা করে দেখতে দোষ কি? চেষ্টা করা হলো, কস্তুরীবাই রাজি হলো না। বললে, নেহি বাবুজি, मैंने सुनी है पिक्चर लाइन बहुत खतरनाक। সুরেশ সকাল সন্ধে কস্তুরীকে তোয়াজ করতে থাকে। আজকাল ভদ্রঘরের ছেলেমেয়েরাও সিনেমায় নামছে, তাদের প্রচুর উপার্জন, তাদের গ্ল্যামারও ঈর্ষারযোগ্য। শশীমুখীর ছবি যদি একবার হিট হয়ে যায়, তাহলে আর চিন্তার কিছু থাকবে না, বাকি জীবনের মতো হিল্লে হয়ে যাবে। শেষমেশ রাজি হয়ে গেল বাইজি। সুরেশ বললে, তাহলে আমার বন্ধু বিশু প্রামাণিককে নিয়ে আসব। প্রথমে 5-7টা ফটো তুলতে হবে। ফটো দেখে অভিজ্ঞ ব্যক্তি বলতে পারবেন সিনেমায় শশীর মুখখানা কেমন দেখাবে। কস্তুরী আপত্তি করল না, কিন্তু আপত্তি করল বিশু। বলে, অনেক সময় ফটো দেখে ঠিক বোঝা যায় না রে। ফটো দেখে তুই ওকে হয়তো নায়িকার পার্ট দিলি, তারপর সেলুলয়েডে দেখা গেল মুখের সে মাধুর্য আর নেই, কিন্তু ততদিনে তো তোর বেশ কয়েক হাজার টাকা গলে গেছে। এই ধাস্টামো করিস না সুরো। সুরেশ প্রতিবাদ করে, ধাস্টামো মানে? তুই তো প্রথম প্রস্তাবটা তুলেছিলি, বলেছিলি ফটো দেখে বোঝা যাবে ওর চেহারা ফটোজেনিক কিনা। বিশু বলে, তুই আমার কথাটা বুঝতে পারছিস না। শোন, আমার তো একটা ছোট 16mm ক্যামেরা আছে। তুই শশীমুখীকে আউটডোরে নিয়ে আয়। আমি 20-50 ফুট মুভি তুলি, সামনে থেকে, পাশ থেকে, বসে, দাঁড়িয়ে, চলন্ত অবস্থায়। তা থেকে স্পষ্ট বোঝা যাবে ওর ফিল্ম উতরাবে কিনা। সেই ফিল্ম দেখিয়ে তোর পার্টনারকে কনভিন্স করা সহজ হবে। সুরেশ রাজি হলো। ইতিমধ্যে সে আর এক ধনীর দুলালকে তাতিয়ে একটা যৌথ প্রযোজনার ব্যবস্থা করে ফেলেছে। এবার বিশুকে নিয়ে সুরেশ এলো কস্তুরীর কাছে। সব কথা খুলে বলল। শশীও তার দিদিকে খুব পীড়াপিড়ি শুরু করলো। কস্তুরী বলে, ঠিক হ্যাঁ, আপনারা ছাদে গিয়ে পিকচার তুলুন। বিশু বলে, ছাদে সুবিধা হবে না, আশেপাশের বাড়ি থেকে ডিস্টার্ব করবে, এত ঘিঞ্জি এলাকায় ওসব হয় না। আমরা ডায়মন্ড হারবারে গিয়ে ছবি তুলব। সকালে যাব, সন্ধ্যায় ফিরে আসব। কস্তুরী জানতে চায়, কিসে যাবেন? সুরেশের একটা মরিস মাইনার গাড়ি আছে, তাতেই যাব আমরা 3 জনে। সুরেশ আর আমি, আমরা দুজনেই ড্রাইভ করতে জানি। একটি দিনে তো মামলা, সকালে যাব, সন্ধ্যায় ফিরে আসব। গ্যাসবাতি জ্বলে ওঠার আগেই তো? গ্যাসবাতি? ও হ্যাঁ, রাস্তায় বাতি জ্বলে ওঠার আগেই। ঠিক আছে, কিন্তু 3 জনে নয়, আপনারা 4 জনে যাবেন। রুক্মিণীকেও আমি সঙ্গে পাঠাবো। সে বেচারিও তো বাড়ির বাইরে যাবার সুযোগ পায় না, যাক একটু হাওয়া খেয়ে আসুক। সুরেশ বুঝতে পারে ভিতরের কথাটা। রুক্মিণীর জন্য বাইজির প্রাণ কাঁদছে না। সে শশীমুখীকে একলা একলা ওদের দুজনের সঙ্গে পাঠাতে সাহস পাচ্ছে না। রুক্মিণী মধ্যবয়সী, যদিও দেখলে মনে হয় তরুণী। সে সঙ্গে থাকলে বাইজি কিছু ভরসা পায়। 2 জন পুরুষের সঙ্গে একা শশীকে পাঠানো ঠিক নয়। পরের সপ্তাহেই ওরা 4 জন রওনা হলো ক্যামেরা নিয়ে। ডায়মন্ড হারবারের দূরত্ব বেশি নয়, মাইল 50। তবে সেখানে দোকানপাট কি আছে জানা নেই। তাই বড় টিফিন ক্যারিয়ারে পরোটা, গোস, সবজি আর মিঠাই দিয়ে দিল কস্তুরী।
মুক্ত প্রকৃতির একটা আলাদা মোহ বিস্তারের ক্ষমতা আছে। বেহালা অঞ্চল ছাড়িয়ে ফাঁকা রাস্তায় পড়েই গাড়ির গতি বৃদ্ধি করে দিল সুরেশ। দুধারে ধানক্ষেত, রাস্তার পাশে পাশে বড় বড় গাছ, শিরীষ, পাকুড়, অশ্বত্থ আর রেইন ট্রি। মাঝে মাঝে দুপাশের গাছ রাস্তা টপকিয়ে যেন পরস্পরকে ছুঁতে চায়। সেখানে দূর থেকে মনে হয় কে যেন ওদের বরণ করতে গাছগাছালির তোরণ বানিয়ে রেখেছে। শশী খালি গলায় গান ধরল, রুক্মিণীও যোগ দিল তার সঙ্গে। বাইজির কাছে মানুষ, গান না জানা অপরাধ। বিশু অ্যাটাচি কেসটা টেনে নিয়ে সানন্দের সঙ্গত করতে শুরু করল। রুক্মিণী বললে, বাবুজি, আপকো ঠেকা বন্ধ কিজিয়ে, ও বিলকুল গলত হ্যায়। সুরেশ অট্টহাসে ফেটে পড়ে। বিশু থেমে যায়, অস্ফুটে বলে, আই এম সরি। ডায়মন্ড হারবারের ছোট ক্যামেরায় শশীমুখের নানান নড়াচড়া, শোয়া বসার ছবি ওঠানো হলো। দূর থেকে সেমি ক্লোজ আপ। স্থির ক্যামেরাতেও অনেক ছবি নেওয়া হলো। রুক্মিণীর ফটো তোলার প্রয়োজন ছিল না, তবে সে বেচারির ফটো তো কেউ তোলে না, তাই বিশু তারও কিছু স্টিল ফটো তুলে নিল। রুক্মিণী কৃতজ্ঞ হলো বিশুর প্রতি। সন্ধ্যায় ওরা ফিরে এলো ডায়মন্ড হারবার থেকে। সেই দিনই নির্জনতার সুযোগে সুরেশ শশীমুখী সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করে ফেলে। তার বালিকা জীবনের কথা, কৈশোরের ইতিকথা। এইখানে সুরেশের জবানবন্দিতে বাধা দিয়ে প্রসন্নকুমার প্রশ্ন করেছিলেন, নির্জনতার সুযোগ মানে? আপনারা তো ছিলেন 4 জন। শশীমুখী তার বাল্য কৈশোরের কথা হরহর করে বিশুবাবুর সামনে বলে গেল? না, ছবি ওঠানোর পরও আমাদের হাতে অনেক সময় ছিল। রুক্মিণী আর বিশু নদীর ধার ধরে ধরে অনেকটা দূরে চলে গেছিল। আমরা দুজন তখন গঙ্গার ধারে একেবারে নির্জনে বসেছিলাম। বাসু সাহেব বললেন, এই জায়গাটা আর একটু বিস্তারিত করে বলুন তো সুরেশবাবু। আপনি হঠাৎই ওকে জিজ্ঞেস করে বসলেন, তোমার ছেলেবেলার গল্প বলো। না, মানে ঠিক হঠাৎ নয়, একেবারে নির্জন মুহূর্তে মানুষের মনের দরজা তো খুলে যায়, সেই সুযোগটাই নিয়েছিলাম আমি। ও একটু অভিভূত হয়ে পড়েছিল, হঠাৎ কেমন যেন নেতিয়ে পড়ে। ওর মানসিক বিহ্বলতাটা কাটাতে আমি ওর বাল্য কৈশোরের প্রসঙ্গ তুলেছিলাম। জাস্ট আ মিনিট, আপনি প্রথমে বললেন একেবারে নির্জন মুহূর্তে মানুষের মনের দরজা খুলে যায়, তারপর নাকি আপনি একটা সুযোগ নিয়েছিলেন, এবং তারপর বললেন মেয়েটি অভিভূত হয়ে পড়ে, নেতিয়ে পড়ে, তাই নয়? আগে হ্যাঁ, তাই তো বলেছি, কিন্তু কার্যকারণ সম্পর্কটা খুলে বলছেন না কেন? কার্যকারণ সম্পর্ক মানে? কি আশ্চর্য! শশী হঠাৎ কেন নেতিয়ে পড়ল? আপনি নির্জনতার কি সুযোগ নিয়েছিলেন? শশীমুখী কেন অভিভূত হয়ে পড়ে? এইসব কার্যকারণ সম্পর্ক। সুরেশচন্দ্র রুখে ওঠে। আপনি ঠিক কি জানতে চাইছেন বলুন তো মশাই? বলছি, আমি জানতে চাইছি একেবারে নির্জন মুহূর্তের সুযোগে আপনি কি শশীমুখের মুখচুম্বন করেছিলেন জীবনে প্রথম, আর তাতেই কি সে অভিভূত হয়ে নেতিয়ে পড়ে? কোথাও কিছু নেই। সুরেশ হঠাৎ উঠে দাঁড়ায়, বলে, আপনার কৌতূহলের একটা সীমা থাকবে তো মিস্টার বাসু। এর সঙ্গে মার্ডার কেসের কি সম্পর্ক? বাসু বলেন, গুরুর মতো আমারও ধৈর্যটা কম। আমার যা জিজ্ঞাসা আছে তা আমাকে জেনে নিতে হবে। আপনার আপত্তি থাকলে আমি বরং চলে যাই, আমাদের স্টেনোগ্রাফারকে পাঠিয়ে দিই। সে কোনো প্রশ্ন করবে না, তার অসীম ধৈর্য, কৌতূহল বিন্দুমাত্র নেই। না হয় হপ্তাখানেক ধরে ধীরে ধীরে আপনি আপনার জবানবন্দিটা দেবেন। স্যার বলেছিলেন একদিন, আমার মনে হচ্ছে পুরো 1 সপ্তাহ লাগবে। সুরেশ স্থির দৃষ্টিতে বাসু সাহেবের দিকে সেকেন্ড 20 তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলে বসে, অল রাইট স্যার, আই কনফেস, আই কিসড হার, অ্যান্ড ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইভস। থ্যাংক ইউ স্যার, প্লিজ প্রসিড। শশীদেবী তার বাল্য শৈশবের কথা কি জানালো? শশীমুখীর জন্ম রেঙ্গুনে, বর্মা মুলুকি। যুদ্ধের হাঙ্গামায় বর্মার প্রবাসী ভারতীয়রা, বাঙালি বেশি, হাঁটাপথে বর্মা থেকে কলকাতা ফিরে আসেন। শশী তার বাবা আর মায়ের সঙ্গে। ও ছিল তাদের একমাত্র সন্তান। সেই দুর্গম অরণ্য পথে রেঙ্গুন থেকে কলকাতায় পালিয়ে আসে। পথে নানান কষ্ট, নানান বিপর্যয়। তার মধ্যে এক রাত্রে ওদের উদ্বাস্তু শিবিরে বর্মী ডাকাতের দল হানা দেয়। টাকা পয়সা, হাতঘড়ি, মেয়েদের অলংকার সব কিছু ছিনিয়ে নেয়।
সে রাতেই ওর বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর মা, তখন তার বয়স হবে 30-35। ডাকাতেরা তাকে অপহরণ করে নিয়ে যায়। শশী তখন নিতান্ত বালিকা, ফ্রক পরে। সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে সে শুয়ে আছে একটা আশ্রয় শিবিরে। হাত ফিরি হতে হতে ওই অনাথা মেয়েটি তারপর কস্তুরী বাইয়ের ছত্রছায়ায় আশ্রয় পায়। কস্তুরীও রেঙ্গন থেকে পালিয়ে আসছিল। শশীকে সে মানুষ করে তোলে, গান শেখায়। শশী গায়িকা হয়ে ওঠে। প্রথমে ওরা ছিল লখনৌতে, তারপর উত্তর কলকাতার এক সঙ্গীতপ্রিয় ধনী ব্যক্তির বাধা বাইজি হিসেবে কস্তুরী পাকাপাকিভাবে কলকাতায় চলে আসে। রুক্মিণী আর শশীমুখীও আসে তার সঙ্গে। সে আজ বেশ কয়েক বছর আগেকার কথা। ইতিমধ্যে কস্তুরী বাইজি কলকাতার ঠুংরি আর গজলের বাজারে বেশ প্রতিষ্ঠা অর্জন করেছে। এই হলো ওর বাল্য কৈশোরের সংক্ষিপ্ত ইতিবৃত্ত। সে যাই হোক, ডায়মন্ড হারবারে গিয়ে ছবি তোলার ঘটনা বেশি দিন আগেকার নয়। ইতিমধ্যে বিশ্বপ্রামাণিক পরীক্ষা করে দেখেছে শশীমুখীর চেহারা ফটোজেনিক। নায়িকার চরিত্রে তার সাফল্য কামনা করা যেতে পারে। সুরেশের পার্টনার রাজি। সব ব্যবস্থাপনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন সুরেশচন্দ্র একদিন বেমক্কা শশীমুখীকে বিবাহ করার প্রস্তাব তুলে বসে। আবারও বাধা দিয়ে বাসু বলেন, কার কাছে? প্রথমে কে, শশীমুখী না কস্তুরী? আবার রুখে ওঠে সুরেশ, আপনি তো আচ্ছা লোক মশাই। আপনি মার্ডার কেস শুনতে চান নাকি সুরেশ শশী প্রেম কাহিনী নিয়ে একটা বাংলা ফিল্ম বানাতে চান? পিকে বাসু জবাব দিলেন না। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন ক্লায়েন্টের দিকে। সুরেশচন্দ্রের শেষমেশ অধৈর্য হয়ে বলে ওঠে, অলরাইট স্যার। আমি প্রথমে শশীকে প্রস্তাবটা দিয়েছিলাম। বলেছিলাম সে রাজি থাকলে ফিল্মে নামার আগেই আমি তাকে রেজিস্ট্রি মতে বিবাহ করতে চাই, বাড়িতে না জানিয়ে, গোপনে। আর ও হ্যাঁ, ইতিমধ্যে আমি হয়তো 52 তার মুখচুম্বন করেছি, তবে একসঙ্গে কখনো রাত কাটাইনি, এক বিছানায় শুইনি। আর ইউ স্যাটিসফাইড? থ্যাংক ইউ স্যার। এবার আপনি জানা মশাইয়ের প্রসঙ্গে আসতে পারেন। জানা মশাইটাকে? কি আশ্চর্য, জানাকে অজানা মনে হচ্ছে। জনার্দন জানার মার্ডার কেসেই তো আপনি স্যারের কাছে এসেছেন। ও হ্যাঁ, জনার্দন জানা, দ্যাট বাস্টার্ড অব আ জমিনদার। সমস্ত বৃত্তান্তটা শুনে সবিস্ময়ে অভিভূত হয়ে গেল বাইজি। বলে, সচ বাত? শশীকে শাদি করে নিয়ে যাবেন আপনি? রেখেলি নয়? সুরেশ অবাক হয়ে বলেছিল, রাখেলি কাকে বলে? ওই যাকে বাঙালি বাবুরা বলে কি রক্ষিতা, বড়লোকের পোষ ময়না, সোনার শিকলে পরিয়ে যাকে বাগান বাড়িতে রাখা হয়, শুনেননি? সুরেশ দৃঢ় প্রতিবাদ করেছিল, এইসব কি বলছেন আপনি? আমি ওকে প্রথমে রেজিস্ট্রি মতে বিবাহ করব, তারপর আপনাকে সঙ্গে নিয়ে যাব কালীঘাটের মন্দিরে। আপনার সম্মুখেই আমি ওর সিঁথিতে সিঁদুর দেব, হাতে নোয়া শাখা পরাব। শশী রাজি আছে, আপনি অনুমতি দিলেই। আনন্দে কেঁদে ফেলেছিল প্রৌঢ়া বাইজি। সুরেশের হাত দুটি ধরে বলেছিল, শিউজি আপনার ভালো করবেন বাবুজি, লেকিন আপনি খানদানি ঘরের ছেলে, আপনার পিতাজি মাতাজি ওকে ঘরে নিবেন তো? তা আমি জানি না দিদি। দিদি ডাকলেন আমাকে? আপনি অনুমতি দিলে তাই বলেই তো ডাকতে হবে বাকি জীবন। শশী আপনাকে দিদি বলে না? বাইজি চোখে আঁচল দিল, তারপর একটু সামলে নিয়ে বলে, আপনি ওর বদনসিবির সব কথা জানেন? ও হতভাগী কি আপনাকে সব কথা বলতে পেরেছে? সব কথা নয়, তবে অনেক কিছুই বলেছে। ওর জন্ম রেঙ্গুনে, বার্মা ইকুইভেশনের সময় ওদের ছাউনিতে বর্মী ডাকাত হানা দেয়, ওর পিতাজি মারা যান, মাতাজিও। জি হ্যাঁ, সচ বাত। আমি ছিলাম সেখানেই। ডাকাত পরিচর্চনে জঙ্গলের ভিতর সারা রাত চিটিয়ে বসেছিলাম। সকালবেলা আজাদ হিন্দ ফৌজদের পুকার শুনে জঙ্গল থেকে বেরিয়ে আসি। শশী তখন অজ্ঞান হয়ে পড়িয়াছে। কত বয়স হবে তখন ওর? কত আর হবে, 10-12। তখন সে ফ্রক পরে। সেই তখন থেকেই ও আমার কাছে মানুষ। ওকে লখনৌ নিয়ে গেলাম, গানা শিখালাম, তারপর আমরা চলে এলাম কলকাতায়। ওর বাপের নাম বা পরিচয় শশী আপনাকে বলেনি? আপনি জানেন? জানতাম ভাই সাহেব, লেকিন একদিন পরে তার ইয়াদ নেই। সে কথা তো ওকে বারবার জিজ্ঞাসা করা যায় না।
সে কিস্সার কথা উঠলেই ও কান্না শুরু করে দেয়। সেই বদনসিবি দিনগুলো তো ভুলে থাকতে চায় না। তবে ওর পিতাজির নাম ছিল মুখার্জি সাহ। পুরো নামটা আমার ইয়াদ নেই। রেঙ্গুনে একটা কাঠচেরাইয়ের কারখানায় ম্যানেজার ছিলেন তিনি। ঘরওয়ালি আর ওই চুন্নিমুন্নির লড়কি ছাড়া আর কেউ ছিল না। শশী তাহলে বামুনের মেয়ে, ধর্মে হিন্দু? হ্যাঁ ভাই সাহ, বিলকুল হিন্দু। মুখার্জি সাহ পরামভান ছিলেন বই কি। তাহলে আপনি অনুমতি দিচ্ছেন তো দিদি? না হলে তোমাকে ভাই সাহ বলে ডাকবো কেন সুরেশ? এতদিন তো বাবুজি বলে ডেকেছি, সুরেশবাবু বলে বাতচিত করেছি। তাহলে কবে বিয়ের ইন্তজাম করব আপনিই বলুন। শোনো ভাই সাহ, সতরোজ তোমাকে রুখে যেতে হবে। শাদির আগে শশীকে একটা জবর কাম করতে হবে। ওই যাকে তোমরা প্রায়শ্চিত্ত বলো, ওকে একবার বর্ধমান যেতে হবে। বর্ধমান? কেন বর্ধমানে যেতে হবে কেন? এটা ওর বদনসিবের খোয়ার। তোমাকে সব কথাই খুলে বলবো সুরেশ ভাই। ও তোমার ঘরওয়ালি হতে চলেছি, তাই এত কথা বলছি, না হলে বলতাম না। এই সতরোজ তুমি শশীর সঙ্গে দেখা করবে না। ও বর্ধমান থেকে ওয়াপস হয়ে এলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের শাদি দেব। বেশ, আমি তাতেই রাজি। ওকে কি প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে খুলে বলুন। কস্তুরীবাই সব কথা ওকে খুলে বলেছিল। প্রায় বছর 10 আগেকার কথা। ওরা তখন লখনৌতে থাকত। শশীমুখী তখন পঞ্চদর্শী। লখনৌয়ে বিভিন্ন মুজরোয় কস্তুরীবাই শশীকে নিয়ে যেত। ওই বয়সেই দারুণ সুনাম হয়েছিল শশীর। কৈশোর অতিক্রমণে সে তখন সদ্য প্রস্ফুটিতা পঞ্চদর্শী। ওই সময় এক আসরে শশীকে দেখে এক বাঙালি রহিস আদমি একেবারে মোহিত হয়ে যান। তিনি ওকে রাখেল করার প্রস্তাব দেন। সেই বাবুজি বর্ধমানের একজন জমিনদার, বয়স 50-এর কাছাকাছি। তার দুটি বিবি, অনেকগুলি বালবাচ্চা। তবু উনি শশীকে কিনে নিতে চাইলেন। সে সময় কস্তুরীবাইয়ের একটা অর্থনৈতিক দুর্যোগ চলছিল। কস্তুরীবাই জনান্তিকে সব কথা খুলে বলেছিল শশীমুখীকে। শশী অনেক কেঁদেছিল, কিন্তু সে বুঝমান মেয়ে। বলেছিল, দিদি, আমাকে তুমি খাইয়ে পরিয়ে মানুষ করেছ। তুমি শুধু আমার দিদি নও, তুমি আমার মা। কিন্তু এতদিনে আমি দুনিয়াদারির অনেক কিছুই বুঝতে শিখেছি। কোনো খানদানি ঘর তো দূরের কথা, কোনো সৎবংশের গৃহস্থ তার লড়কার সঙ্গে আমার শাদি দিতে রাজি হবেন না। এটাই আমার নিয়তি। সর্বজন ভোগ্যা বাজারের বেশ্যা হয়ে বাকি জীবন কাটানোর চেয়ে ওই বাবুজির রাখেল হয়ে থাকাই তো আমার পক্ষে ভালো। অন্তত প্রতি রাত্রে অজানা অচেনা কামার্ত রাক্ষসকে তো শান্ত করার বদনসিবি থেকে রক্ষা পেলাম। এতে আমার কোনো আপত্তি নেই, তুমি রাজি হয়ে যাও। নগদ 5,000 টাকা অগ্রিম দিয়ে জমিদার মশাই লখনৌ থেকে কলকাতায় ফিরে এসেছিলেন। বলে এসেছিলেন একটা বাসাবাড়ি বা বাগান বাড়ির ইন্তজাম করে উনি এসে শশীমুখীকে নিয়ে যাবেন মাসখানেকের মধ্যে। কোথায় মাসখানেক, বছর ঘুরে গেল, বাবুজির পাত্তা নেই। এরপর এলো তার পূর্জা। কি একটা জমিদারি সংক্রান্ত মামলায় জানামশাই ফেঁসে গিয়েছিলেন। সেজন্যই এতদিন তত্ত্ব তলাশ নিতে পারেননি। তা হোক, অগ্রিম তো তিনি দিয়েই রেখেছেন। শশীমুখীর ওপর দখলই সত্য। পঞ্চদর্শী যদি সপ্তদর্শী বা অষ্টাদর্শী হয়ে যায়, জনার্দন জানা আপত্তি করবেন না। তিনি সুযোগ মতো এসে ময়নাটিকে নিয়ে যাবেন। বাগানবাড়ি কেনা হয়ে গেছে, সোনার খাঁচাও তৈরি হয়েছে। সময় মতো তিনি লখনৌ আসবেন। ইতিমধ্যে ঘটনাচক্রে বাইজির ভাগ্য ফিরে গেল। উত্তর কলকাতার এক সঙ্গীতপ্রিয় ধনী ব্যক্তির নজরে পড়ে গেল সে। কাজী ব্যবস্থাপনায় তার বাধা বাইজি, রক্ষিতা নয়। বাইজির পরিচয় ও পাকাপাকি কলকাতা চলে আসে। বর্ধমানের জমিদার মশাইকে সে সুদ সমেত তার দেয় অগ্রিম 5,000 টাকা প্রত্যর্পণ করতে চায়, কিন্তু জমিদার মশাই তা গ্রহণ করতে পারেন না। এবার সেই জমিদারবাবু তার 5,000 টাকা ফেরত নিতে স্বীকৃত হয়েছেন, কিন্তু জমিদার মশাই তা গ্রহণ করতে স্বীকৃত হলেন না। মাঝে মাঝে তিনি হুমকি দিয়ে পাঠান। কস্তুরীবাই কি করবে স্থির করে উঠতে পারে না। এবার সেই জমিদারবাবু তার 5,000 টাকা ফেরত নিতে স্বীকৃত হয়েছেন, কিন্তু একটি কঠিন শর্তে। টাকাটা তিনি কস্তুরীবাইয়ের কাছ থেকে ফেরত নেবেন না, নেবেন শশীমুখীর হাত থেকে। শুধু তাই নয়,
টাকাটা শশীমুখীর স্বহস্তে তাকে প্রত্যর্পণ করবে। তিনি শশীমুখীর জন্য যে বাগান বাড়িটা সাজিয়েছেন সেখানে গিয়ে নির্দিষ্ট দিনে শশীকে যেতে হবে। জনার্দন জানা একটা মজুরের ব্যবস্থা করবেন। সান্ধ্য আসরে ওর কিছু ইয়ার দোস্ত আসবে, তাদের সবাইকে শশীমুখী গান শোনাবে। তবলচি সারেঙ্গিকে নিয়ে যেতে হবে না, সেসব ইন্তেজাম জমিদার মশাই নিজেই করবেন। সুরেশ বজ্রাহত হয়ে যায়, বলে, এসব কি বলছেন দিদি? শশী একা যাবে সেই বাগান বাড়িতে? না, একেবারে একা নয়। সে কি একা একা ট্রেনে চেপে বর্ধমান যেতে পারে? আমি ওর সঙ্গে একজন পুরুষ মানুষকে রক্ষী হিসেবে পাঠাবো। সেই টিকিট মিকিট কাটবে, স্টেশন থেকে ট্যাক্সি করে শশীকে বাগান বাড়িতে পৌঁছে দেবে, পাহারায় থাকবে। আবার মজরুর শেষ হলে ফিরিয়েও নিয়ে আসবে। কিন্তু শশী গিয়ে যদি দেখে মজরুর টুজরুর সব ফাঁকা বলি, সেই বদমাইশটা ওর ফাঁকা বাড়িতে একা আছে, এই সুযোগে সে যদি শশীর ধর্মনাশ করতে চায়, না, তা সে পারবে না। কেন পারবে না? কে তাকে রক্ষা করবে? যে তার রক্ষক হয়ে যাচ্ছে সে আমার খুব বিশ্বস্ত লোক, দুর্ধর্ষ, বেপরোয়া আর ইমানদার। সে কে? কি নাম তার? নাম ধাম জানতে চেও না ভাই, তবে এটুকু জেনে রাখো সে দুর্ধর্ষ ডাকাত। 5-7টা মানুষকে ইতিমধ্যেই খুন করেছে। পুলিশের খাতায় তার নাম আছে ঠিকই, মামলাও ঝুলছে তার নামে, সে জামিনে খালাস আছে। তা হোক, আমাকে সে মা ডাকে, আমার সঙ্গে সে তঞ্চকতা করবে না। সুরেশ নত নেত্রে কিছুক্ষণ ভেবে নিয়ে বললে, তাহলে আমাকে ওর সঙ্গে যেতে দিন দিদিভাই। বাগান বাড়ি তক আমি যাব না, কিন্তু কাছে পিঠে কোথাও লুকিয়ে থাকব। শশীর চিৎকার শুনলেই ছুটে চলে যাব ওই শয়তানটার গুহায়। না ভাই সাহেব, তা হয় না। কেন হয় না তাও আমি তোমাকে বলতে পারবো না। তাহলে আমাকে আরেকটা কাজ করতে দিন। কি কাজ? আমার বড়ি আব্বার একটা ছোট্ট শৌখিন পিস্তল আছে, খুব ছোট্ট, মুঠোর মধ্যে ধরা যায়, কিন্তু মারাত্মক মরণাস্ত্র। সেটা এখন আমার হেফাজতে, আমি তার লাইসেন্স হোল্ডার। সেটা আমি শশীকে দেব, ও সেটা সঙ্গে করে নিয়ে যাবে। এমন হতে পারে যে গানের জলসা মিটে গেলে জমিদারবাবু নির্জন ঘরে শশীকে আক্রমণ করে বসতে পারে, হয়তো ওর রক্ষক তখন অন্যত্র। সেই নিতান্ত প্রয়োজনে শশী ওটা দিয়ে আত্মরক্ষা করতে পারবে। ভাইজি বলে, ভাই সাহেব, ও বদনসিব জীবনে কি কখনো পিস্তল দেখেছে? ওকে পিস্তল চালাতে জানে? না, জানে না। আমি তাকে 2 ঘন্টার ভিতর সেটা শিখিয়ে দেব। কই, ডাকুন তো শশীকে। কস্তুরীবাই রাজি হলো। তার আহ্বান শুনে শশী ঘরে এলো। সুরেশ তাকে বলল, শোনো শশী, দিদি রাজি হয়েছে। আমাকে বলেছে যে তোমাকে একবার বর্ধমান যেতে হবে একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে। যদিও আপাত দৃষ্টিতে তুমি গানের জলসায় মজরু নিয়ে যাচ্ছ, আমি কাল তোমাকে একটা পিস্তল এনে দেব শশী। ঘণ্টাখানেক নাড়াচাড়া করলেই তুমি বুঝে ফেলবে কি করে পিস্তল চালাতে হয়। আসলে পিস্তল থেকে গুলি ছোড়া কোনো ব্যাপারই নয়। বন্দুক, রিভলভার পুরুষ মানুষের অস্ত্র, কিন্তু পিস্তল মেয়েদের। ওটা চালাতে একটা জিনিসেরই প্রয়োজন, সাহস, হিম্মত। শোনো, দিদি তোমার জন্য একজন দেহরক্ষীর ব্যবস্থা করেছে। সে বিশ্বস্ত লোক, তার হেফাজতেই যন্ত্রটা থাকবে। ট্রেনে করে যাওয়ার সময় থাকবে একটা থলেতে, তাতে দিদির দেওয়া 5,000 টাকার নোটের বান্ডিলটাও থাকবে। হয়তো জলসাঘরে সেই পুরুষ দেহরক্ষীকে ঢুকতেই দেওয়া হবে না, তাই জলসাঘরের ভিতরে, মানে ওই শয়তানের বাগান বাড়িতে ঢোকার আগেই তুমি থলিটা ওর হাত থেকে নিয়ে নিজের হাতে রাখবে। প্রয়োজনে নির্দ্বিধায় কুকুরটাকে গুলি করে মেরে ফেলো। তুমি জানো কি জানো না জানি না, শুনে রাখো, কোনো স্ত্রীলোক নিজের ইজ্জত বা নারী ধর্ম রক্ষা করার প্রয়োজনে কাউকে গুলি করে মারলে সেটা তার অপরাধ বলে গণ্য হয় না। শশী এতক্ষণ নিশ্চুপ শুনেছে, এবার বলল, আর আমি যদি গিয়ে দেখি জলসা টলসা বাজে কথা, বাগান বাড়িটা ভো ভো, তাও হতে পারে। সেক্ষেত্রে দেখবি যে ওই পিচাসটা তোমার প্রতীক্ষায় একাই বসে আছে। হয়তো ওর দারোয়ান তোমার সঙ্গের লোককে রুখে দেবে, তোমাকে পৌঁছে দেবে ওর জলসা ঘরে। সেক্ষেত্রে ওই থলিটা নিয়েই তুমি জলসা ঘরে ঢুকে যাবে। দারোয়ান যদি জানতে চায় থলিতে কি আছে, তাহলে টাকার বান্ডিলটা বার করে দেখিয়ে দেবে। খুব সম্ভব যেই তুমি সেই নির্জন ঘরে ঢুকবে, অমনি বদমাইশটা দরজা ভিতর থেকে ছিটকিনি বন্ধ করে দেবে। তাতে ভয় পেও না। তখন তুমি রেশন ব্যাগ থেকে ওই দুটো জিনিস চট করে একই সঙ্গে বার করে নেবে, বাঁ হাতে টাকার বান্ডিল আর ডান হাতে পিস্তলটা, বুঝলে? সোজাসুজি জোর গলায় বলবে, এই নিন আপনার 5,000 টাকা, বলেই বাঁ হাতে সেটা ছুঁড়ে মারবে ওর মুখে।
আর একই সঙ্গে ডান হাতে পিস্তলটা উঁচিয়ে বলবে, আপনি নিজ হাতে দরজার চিটকিনিটা খুলে দিন মিস্টার জানা। আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবেন না, তাহলে আমি কিন্তু আপনার মাথার খুলি উড়িয়ে দেব। কি পারবে না বলতে? শশী সংক্ষেপে শুধু বলে, পারবো। পিশাচটা তখন হয়তো অনেক কথা বলবে, হয়তো বলবে, তোমার হাতটা কাঁপছে শশী, ওটা সরিয়ে নাও। হয়তো বলবে, মানুষ খুন করলে তোমার ফাঁসি হয়ে যাবে। শশী জোর গলায় বলে, তখন আমি তাকে বলবো, কিন্তু তুমি তো মানুষও নও বাবুজি, কুকুর মারলে ফাঁসি হয় না। আমি 3 গুনব, তার মধ্যে যদি... সুরেশ আর নিজেকে সামলাতে পারে না, স্থানকাল ভুলে কস্তুরীর সামনে শশীকে বাহুপাশে আবদ্ধ করে বলে, সাবাস। এর পরের ঘটনা, অর্থাৎ বাস্তবে ঠিক কী ঘটেছিল তা আর জানে না সুরেশ। গত সোমবার, মানে 3 দিন আগে কস্তুরীর সরবরাহ করা সেই দেহরক্ষীকে নিয়ে শশীমুখী বর্ধমান চলে যায় সকালের প্যাসেঞ্জার ট্রেনে। 2 দিন দারুণ অশান্তিতে কেটেছে সুরেশ আর কস্তুরীর, কারণ ওদের দুজনের একজনও ফিরে আসেনি। কাল রাত্রে বর্ধমান থেকে সুরেশ একটা ট্রাঙ্ক কল পায়। ফোনটা করেছিল বর্ধমানের একজন নামকরা অর্থোপেডিক সার্জন, ডাক্তার রবীন্দ্রনাথ মিত্র। তিনি নিজের পরিচয় দিয়ে সংক্ষেপে বলেন যে মিস শশীমুখী মুখার্জির অনুরোধে তিনি ফোনটা করছেন। মিস মুখার্জি সুরেশবাবুকে জানাতে চায় যে সে একটা ছোটোখাটো দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশয়ী, এজন্যই সে কলকাতায় ফিরে যেতে পারেনি। সুরেশ আকুল হয়ে জানতে চায়, অ্যাক্সিডেন্ট কী জাতীয়? উনি পা পিছলে পড়ে যান। আমি এক্স-রে করে দেখেছি, পেলভিক গার্ডেলে একটা সামান্য হেয়ার ক্র্যাক হয়েছে, এই জন্যই সে শয্যাশায়ী। আমার বাড়িতেই আছে, চিন্তার কিছু নেই, তবে দিন 7 সে বিছানা থেকে নামতে পারবে না। সুরেশ আকুল হয়ে বলে, আপনার অ্যাড্রেস কি? টেলিফোন নম্বর কত? না মিস্টার চৌধুরী, সে কথা জানাতে আমাকে স্পষ্ট নিষেধ করেছেন মিস মুখার্জি। তিনি চান না আপনি বর্ধমানে আসেন। কী কারণে তার আপত্তি তাও তিনি আমাকে বলেননি, তবে তিনি জানিয়েছেন যে আপনি বা তার দিদি যেন কোনো ক্রমেই বর্ধমানে না আসেন। চিন্তার কিছু নেই, আমার নাম তো শুনেছেন, টেলিফোন ডাইরেক্টরি থেকে ঠিকানা বা টেলিফোন নাম্বার আপনি অনায়াসে পেয়ে যাবেন, কারণ বর্ধমানে আর কোনো অর্থোপেডিক ডাক্তার নেই। কিন্তু প্লিজ আপনারা আসবেন না। মিস মুখার্জির স্বনির্বন্ধ অনুরোধ, আমি কাল সন্ধ্যার পর আবার আপনাকে একটা ফোন করে জানাবো উনি কেমন আছেন। গুড নাইট। বলেই তিনি টেলিফোনের লাইনটা কেটে দিলেন। বাসু জানতে চান, তাহলে আপনি কোন সূত্রে জানলেন যে বর্ধমানের জমিদার জনার্দন জানা খুন হয়েছেন? সুরেশচন্দ্র তার পোর্টম্যান্টো ব্যাগ খুলে তা থেকে একটা খবরের কাগজের কাটিং বার করে দেখালেন। সেদিনেরই সংবাদপত্র। তাতে জনার্দনের রহস্যময় মৃত্যু সম্বন্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। স্থানীয় সংবাদদাতা মৃত্যুর রহস্যময়তার বিষয়ে সংযতবাক, অথচ মৃত ব্যক্তির কীর্তিকলাপ সম্বন্ধে মুখর। বর্ধমান, 25শে জুলাই। গতকাল বৈকালে তারামালায় বর্ধমান পৌরসভার মাননীয় কাউন্সিলর প্রখ্যাত সমাজসেবী জনার্দন জানা মশায়ের রহস্যজনকভাবে মৃত্যু হইয়াছে। ঘটনার সময় ওই বাড়িতে গৃহস্বামী ভিন্ন শুধুমাত্র দারোয়ান উপস্থিত ছিল। দ্বিপ্রহরে মধ্যাহ্ন আহারান্তে গৃহস্বামী তার শয্যায় শয়ন করেন। অপরাহ্নে দারোয়ান চা পরিবেশন করিতে আসিয়া তাহাকে মৃতাবস্থায় আবিষ্কার করে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাহার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তাহার 2 সহধর্মিণী, 3 পুত্র এবং 4 জন কন্যাকে শোক সাগরে ভাসাইয়া যান। জনার্দন জানা এই অঞ্চলের এক স্বনামধন্য সমাজসেবী, উপর্যুপরি 2 বার পৌরসভার নির্বাচনে ইত্যাদি। বাসু বললেন, জনার্দন জানা যে খুন হয়েছেন এমন কথা কিন্তু সংবাদপত্রে আদৌ ছাপা হয়নি। আপনার বান্ধবীর নামোচ্চারণ পর্যন্ত করা হয়নি। এক্ষেত্রে আপনি এতটা ঘাবড়ে গেলেন কেন বলুন তো? আমি একটা অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি বাসু সাহেব। শশী গেল 5,000 টাকার খেসারত দিতে, ঘটনাচক্রে ঠিক সেই সন্ধ্যাতেই বুড়োটা রহস্যজনকভাবে মারা গেল। এদিকে শশী দুর্ঘটনায় শয্যাশয়ী হয়ে পড়ল। দুর্ঘটনায় যদি হয়, তাহলে টেলিফোন করে সে আমাকে ঘটনাস্থলে যেতে বারণ করছে কেন? টাকা আর পিস্তলের সম্বন্ধে কোনো খবর নেই। এই ঘটনাচক্রের মধ্যে একটা বিচিত্র যোগসূত্র কি আপনার নজরে পড়ছে না? পড়ছে, আলবাত পড়ছে, কিন্তু এখানে বসে আমাদের যুগলাঙ্গুল আন্দোলনে সে রহস্যের সমাধান কিছুমাত্র সাহায্য করবে না। যদিও মিস মুখার্জি বারণ করেছেন, তবু আমাদের দুজনকেই সরেজমিন তদন্ত করে দেখতে হবে। আপনি বরং প্রথম পর্যায়ে আড়ালে থাকবেন। নেক্সট ট্রেনেই আমাদের দুজনকে বর্ধমানে যেতে হবে।
দাঁড়ান, টাইম টেবিলটা আনাই। ট্রেনে কেন স্যার? আমি প্রস্তুত হয়ে এসেছি। গাড়িতে পুরো ট্যাঙ্ক পেট্রোল ভরে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। গাড়িতে ওভারনাইট ব্যাগে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছি। যথেষ্ট টাকাও সঙ্গে এনেছি। আপনি সিনিয়র ব্যারিস্টার সাহেবকে জানিয়ে একটা ব্যাগ নিয়ে আসুন। আমরা বিকেলের মধ্যেই বর্ধমানে পৌঁছে যাব। কিন্তু আমাদের গন্তব্যস্থলটা কোথায়? যেখানে খুন হয়েছে সেই তারামাতলা, নাকি ডক্টর মৈত্রের বাড়ি? দুটোর একটাও নয়। আমাদের প্রথমে যেতে হবে পুলিশ স্টেশনে। খবর নিয়ে জানতে হবে পুলিশ এটা কী চোখে দেখছে। মস্তিষ্কের রক্তক্ষরণটা কি কোনো সেরিব্রাল স্ট্রোকের হেমারেজ, নাকি সেটা আপনার নামে লাইসেন্স করা একটা পিস্তলের গুলির অবদান? পুলিশ তা আপনাকে জানাবে। জানাবে যদি আমরা ঠিকমতো কৌশল করতে পারি। যতই কৌশল করুন স্যার, আপনি তো ডিফেন্স কাউন্সিল, পুলিশের বিপক্ষের লোক। আপনাকে আগ বাড়িয়ে পুলিশ কিছু জানাবে কেন? দেখা যাক। পুলিশ তা জানালো, কিন্তু অকপটে। বিশেষ কারণ ছিল। বয়স্ক এবং অভিজ্ঞ থানা ইনচার্জ আব্দুল জব্বর সাহেব বাসু সাহেবকে সবান্ধবে অত্যন্ত সমাদর করে আপ্যায়ন করলেন। একাধিক হত্যা মামলায় তিনি রে সাহেবের কেরামতি দেখেছেন। ফলে সেই রে সাহেবের শাগরেদকে, বিশেষ ইনিও বিলাতি ডিগ্রিধারী ব্যারিস্টার, ওর মনে হলো আল্লাহ তাআলা প্রেরিত এক বেহেশতি মুবারকি। বাস্তবে এই খুনের কেসটা নিয়ে জব্বরের রাতের ঘাম ছুটে যাবার জোগাড়। বিভাগীয় বড়কর্তার নির্দেশ, অবিলম্বে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। খুনিকে চিহ্নিত এবং পাকড়াও করতে হবে। মন্ত্রীমশাইয়ের কনফিডেন্সিয়াল সেক্রেটারি সরাসরি থানায় টেলিফোন করে জব্বরকে জানিয়েছেন কেঁচো খুঁড়তে কোনো ক্রমেই যেন সাপটা না বের হয়ে পড়ে। জানামশাই পার্টির এক হোমরা চোমরা, তার অত্যাচার আর ব্যভিচার সর্বজন বিদিত। বাসু বললেন, দেখুন মিস্টার জব্বর, খবরের কাগজে যেটুকু ছাপা হয়েছে তাতে কোথাও বলা হয়নি যে মস্তিষ্কে রক্তক্ষরণের হেতু একটি সীসার গোলক। না স্যার, খবরের কাগজ কেন ও কথা ছাপবে? কারণ বাস্তবেও তো হয়নি। এটা বুলেট উন্ডের কেসই নয়। সেরিব্রাল থ্রম্বোসিস? আগে না, তাও নয়। মিস্টার জানা আদৌ বিছানায় শুয়ে শুয়ে ফৌত হননি। তার লাশটা পাওয়া গেছে ঘরের মেঝেতে। পোস্টমর্টেম হয়নি, হবেও না, রাজনৈতিক কারণে। কিন্তু মৃত্যুর হেতু একটি লোহার ডান্ডা। লোহার ডান্ডা? মাথায়? আগে হ্যাঁ, সামনের কপালের দিকে নয়। ওর সেরিব্রাম যে আঘাতে চৌচির হয়ে গেছে। দেখুন স্যার, যতদূর আন্দাজ করা যাচ্ছে ঘরে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না। তৃতীয়? তা দ্বিতীয় ব্যক্তিটিকে জনার্দন জানা ছাড়া? ওই যার জন্যই আপনি বর্ধমানে হন্যে হয়ে ছুটে এসেছেন, আপনার ক্লায়েন্ট। বলেন কি? কি করে জানলেন? বলছি, কিন্তু তার আগে বলি, মিস মুখার্জির হাইট 5'2" আর জনার্দন 5'9". ত্রিসীমানায় কোনো লাঠি, ডান্ডা, হাতুড়ি জাতীয় কিছু পাওয়া যায়নি। গেলেও মুখোমুখি দাঁড়িয়ে মিস মুখার্জি ওর সেরিব্রাম চৌচির করতে পারতেন না। সুদূর কল্পনাতেও তেমন পরিস্থিতির কথা ভাবা যায় না। মুখোমুখি দাঁড়িয়ে? সেটাই কি স্বাভাবিক নয় স্যার? নির্জন ঘরে একটি পুরুষ যদি একটি মহিলার শ্লীলতাহানি করতে যায়, তাহলে সে কি পিছন ফিরে দাঁড়াবে? পিছন ফিরে আদর করে বলবে, আয় সোনামণি, আমার মাথায় ডান্ডা মার? বিশেষ সে যদি দেখে মেয়েটির হাতে রয়েছে একটা স্লেজ হ্যামার। সুরেশ আতকে ওঠে। স্লেজ হ্যামার? আরে মশাই, ওটা কথার কথা। ধরুন যদি সেটা মশারির লোহার ছত্রি হয়, তাহলেও? বাসু জানতে চান। আমার ক্লায়েন্ট এখন শয্যাশায়িনী। সে কি নজরবন্দি হয়ে আছে? উঠে দাঁড়াতে পারলে কি আপনি তাকে অ্যারেস্ট করবেন? তাহলে অ্যান্টিসিপেটারি বেইল? না স্যার, আমি নিজ বুদ্ধি বিবেচনা মতো তাকে আদৌ অ্যারেস্ট করব না। আমার যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। আমি স্থির নিশ্চয় যে ওই বাইজি নিজ হাতে খুনটা করেনি, কারণ সেটা বাস্তবে সম্ভবপর নয়। কিন্তু আমার অনেক উপরওয়ালা আছেন, তারা যদি হুকুম জারি করেন তাহলে মেয়েটাকে গ্রেপ্তার করতেই হবে। বাসু বলেন, দেখুন মিস্টার জব্বর, যতক্ষণ না আপনি আমার মক্কেলকে আসামের রূপে চিহ্নিত করতে চাইছেন, ততক্ষণ আমি আপনি একই পক্ষ। আমাদের একটাই উদ্দেশ্য, রহস্যের জাল ভেদ করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা। সেক্ষেত্রে আপনি কি গোটা কেসটা আপনি যতদূর জেনেছেন তা আমাকে জানাবেন? তাহলে আমরা যৌথভাবে প্রকৃত অপরাধীকে। জব্বর বাধা দিয়ে বলেন, আর বলতে হবে না স্যার,
আপনার এই অপ্রত্যাশিত আবির্ভাবকে আমি আল্লাহর দোয়া হিসেবে মনে করছি। আমি গোটা কেসটাই আপনার সামনে তুলে ধরছি, দেখুন আপনি কোনো হিল্লে করতে পারেন কিনা। অর্থাৎ কে কিভাবে কেন নির্জন ঘরে জনার্দন জানার মাথার খুলে এভাবে স্টোন চিপস বানিয়ে দুনিয়ার ভার কিছুটা লাঘব করে দিল। আগেই বলেছি, মিস মুখার্জি নন, তার পক্ষে সেটা অসম্ভব, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হত্যাকাণ্ডটা তার চোখের সামনেই ঘটেছে। তিনি প্রত্যক্ষদর্শী, অবধারিতভাবে স্টার উইটনেস। মিস মুখার্জি কি কথা অস্বীকার করেছেন? আগে না, অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। বস্তুত আমি এখনও পর্যন্ত তার ভালো রকম একটা জবানবন্দি নিতেই পারিনি। আন্ডার মেডিকেল অ্যাডভাইস শুধু ঠ্যাঙার হাড় ভাঙাই নয়, মিস মুখার্জি একটা প্রচণ্ড মেন্টাল শকও পেয়েছেন। ডাক্তার মৈত্র ওকে জেরা করতে দিচ্ছেন না, ক্রমাগত ঝুলিয়ে রাখছেন। বলছেন, মেডিকেল অ্যাডভাইস অগ্রাহ্য করে আপনি যদি ওকে জেরা করেন এবং আমার পেশেন্টের তাতে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে আপনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। বাসু বললেন, আই সি। জব্বর তৎক্ষণাৎ প্রতিবাদ করেন, নো ইউ ডোন্ট স্যার, আই মিন আমার অবস্থাটা। এসপি সাহেব বলছেন, আপনি যদি ওই মেয়েটিকে অবিলম্বে জেরা না করেন তাহলে বুঝবো আপনি প্রেজুডিসড, তার মানে সাদা বাংলায় পার্টির কাছে টাকা খেয়েছেন। ওদিকে সিভিল সার্জন বলছেন, তিনি কোনো দায়িত্ব নিতে পারবেন না। আর রাজনৈতিক পার্টি বলছেন, আপনি ওই বাইজিকে জেরায় জেরবার করে দিন, আমরা আপত্তি করব না, কিন্তু খবরদার জনসেবক জানার কোচার পত্তনটা যেন ঠিক থাকে, ছুচোর কেত্তনটা যেন না জানাজানি হয়ে যায়। বাসু বলেন, আপনি আদ্যপান্ত খুলে বলুন তো কেসটা। থানায় টেলিফোনটা আসে সন্ধ্যা 5:32। জব্বর সাহেব নিজেই টেলিফোনে সাড়া দেন। ওর প্রান্তে ছিলেন ডক্টর রবিন মৈত্র। জব্বর সাহেব নিজেই টেলিফোনে সাড়া দেন। ওর প্রান্তে ছিলেন ডক্টর রবিন মৈত্র। সে আমলে বর্ধমানের প্রস্তুত একমাত্র অর্থোপেডিক সার্জন, বিলাতি ডিগ্রিধারী। জব্বর সাহেবের বিশেষ পরিচিত, কারণ তার বড়ি আব্বা যখন বছরখানেক আগে স্নানঘরে পা পিছলে পড়ে পায়ের হাড় ভাঙেন, তখন ডাক্তার মৈত্রই তার চিকিৎসা করেছিলেন। সে যাই হোক, ডাক্তার মৈত্র টেলিফোনে জানালেন যে তার পাড়ায় বস্তুত সামনের বাড়িতেই এক ভদ্রলোকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। জব্বর সাহেব যেন অবিলম্বে তদন্তের ব্যবস্থা করেন। ডাক্তার সাহেবের বাড়ি তারামাতলায়। এলাকাটার সম্বন্ধে জব্বর সাহেব বিশেষভাবে পরিচিত। তিনি জানতে চান, কার বাড়ি, লোকটি কে? ডাক্তার মৈত্র বলেন, আমার বাড়ির উল্টো দিকে জনার্দন জানা মশাইয়ের যে বাড়িটা আছে, মানে জলসাঘর, সেখানেই ঘটেছে দুর্ঘটনাটা। জব্বর জানতে চান, কে মারা গেছেন, আপনি চেনেন? ডাক্তারবাবু বলেন, মৃতদেহ আমি দেখিনি, যিনি দেখেছেন তিনি এখন আমার বাড়িতেই আছেন। তার বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে মৃতদেহটা জনার্দন জানা মশাইয়েরই। জব্বর সোজা হয়ে উঠে বসেন, বলেন, এ কি বলছেন মশাই? সেই প্রত্যক্ষদর্শীকে টেলিফোনটা একবার দিন তো ডাক্তার সাহেব। সরি, তিনি মারাত্মকভাবে অসুস্থ, মেন্টাল শক, আমার চিকিৎসাধীনে আছেন। আপনি দেরি না করে এখনই চলে আসুন। থানায় সবেধন একটি নীলমণি জিপ, সেটা নিয়ে জব্বরের অধীনস্থ ইন্সপেক্টর রোদে গেছেন। যে কোনো সময় ফিরে আসতে পারেন। জব্বর অতপর জনার্দন জানার বাড়িতে ফোন করেন, জলসা ঘরে নয়, তার ভদ্রাসনে। দেখা যায় ওরা ইতিপূর্বেই খবর পেয়েছেন। জনার্দনের বড় ছেলে নির্মল আর তার বড় মামা কেশববাবু সংবাদ প্রাপ্তি মাত্র জলসাঘর মুখ রওনা হয়ে গেছেন। জব্বর অকস্থলে এসে পৌঁছান সন্ধে 6:15। জলসাঘরের সামনে তখন রীতিমতো একটা জটলা। কেশবচন্দ্র পেশায় উকিল, বর্ধমান আদালতের গেট খুলে তিনি এগিয়ে এলেন জব্বর সাহেবের দিকে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের জানার জন্য বলছি, অডিও বুক বাই মেহেদি নামে একটি পেজ রয়েছে ফেসবুকে। সেই পেজে গিয়ে আপনারা আপনাদের মন্তব্য, চ্যানেল সম্পর্কে পরামর্শ, সমালোচনা বা কোনো নতুন গল্পের অনুরোধ, অথবা যে গল্পগুলো পাঠ করা হয়ে গিয়েছে সেগুলোর ব্যাপারে মন্তব্য করতে পারেন। আমি অবশ্যই সেই মন্তব্যগুলো দেখব এবং অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন,
কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।